আসসালামু আলাইকুম। বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ কেউ। বাইরে বৃষ্টি হচ্ছে এবং আমার ধারণা আমি যে গল্পটা, যে স্লোগানটা আপনাদের জন্য তৈরি করেছিলাম, সে বৃষ্টি কারো কারো জন্য পড়েছে, সেরকম একজন মানুষ আজকে এখানে এসেছেন এবং আরও একজন এসেছেন আমাদের সঙ্গে। আছেন দুজন মানুষ আজকে। সেই দুজনের গল্প আমরা শুনবো, খুবই ইন্টারেস্টিং। আমাকে বলছিলেন যে এই লাইনটা তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে, বৃষ্টি সবার জন্য পড়ে, ভিজে কেউ কেউ। সো আপনারা জানেন যে এটা নিয়ে আমার একটা বই আছে এবং এটা আপনাদের জন্যই লিখেছি, আপনাদের জন্যই সেই কথাগুলো বলা। আসলে এই গল্পগুলো বলার কিন্তু কোনো জায়গা নাই। এই মানুষগুলো, যে মানুষগুলোকে আমি ডাকি, তারা একেবারেই জেলা সদরে থাকেন, গ্রামে থাকেন, মফস্বলে থাকেন। তাদের ভেতরে অনেক সম্ভাবনা, তাদের অনেক গল্প আছে, যে গল্পগুলো বলার জন্য কোনো প্ল্যাটফর্ম নাই। আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, সে জায়গাটা তাদের জন্য তৈরি করে দিয়েছি, যাতে করে তারা সেই গল্পগুলো বলে নিজেরা নিজেদের একটা ব্র্যান্ডিং ইমেজ তৈরি করতে পারে এবং নিজেদের পরিচিতিটা পুরো বাংলাদেশের 64 জেলায় এবং সারা বিশ্বে নিজেদেরকে ছড়িয়ে দিতে পারে। এবং আপনারা যেহেতু জানেন যে আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে এক একটা ব্যাচে 90 দিন করে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে তৈরি করি। এই প্রশিক্ষণের আসলে ইম্প্যাক্টটা কী, সেই ইম্প্যাক্টটাই হচ্ছে এই গল্পগুলো। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ঘুরে দাঁড়াচ্ছে, তারা নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারছে এবং তারা নিজের একটা গল্প তৈরি করতে পারছে। কেউ কেউ গল্প তৈরি করার পথে হাঁটছে এবং যার জন্যে আমরা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি ঘুরে দাঁড়ানোর গল্প। ইউটিভি লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য প্রচার করি। উদ্দেশ্য একটাই, তাদেরকে প্রমোট করা, তাদেরকে পরিচিত করা এবং তাদের সাহস আরও বাড়িয়ে দেয়া এবং তাদের আজকে এই পরিচয়ের মাধ্যমে, আমি যেটা সবসময় বলি যে আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। সেই বিশ্বাসটা তৈরি করার মাধ্যমে তাদের আগামীকাল থেকে যাতে তাদের সেল আরও বেড়ে যায়, সেই জায়গাটা তৈরি করে দেয়া। এবং আপনারা যারা শিখছেন, যারা এখনও দেখছেন, শুনছেন, তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করা যে আমিও একদিন গল্প বলতে চাই, এরকম একটা প্ল্যাটফর্মে এসে সারা দুনিয়াকে আমার স্বপ্নের কথা, চিন্তার কথা, গল্পের কথা, আমার সম্ভাবনার কথা, আমি যে পারি, আমি কোথায় থাকি সেটা বড় কথা নয়, আমি যে নিজেকে পরিবর্তন করতে পারি, সেই পরিচয়টা তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা। সো আমরা চলে যাই দুজন অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন আরমান আলী, তিনি এসেছেন নওগাঁ থেকে। আরমানের গল্পটা আমার কাছে ভীষণ মুগ্ধ করেছে। 3 মাস আগেও যার আসলে ফর্ম ফিল আপের টাকা ছিল না, এই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। এবং সবচাইতে বড় কথা, আপনারা জানেন যে রিসেন্টলি এবং এখনও চলছে আমাদের আমের সিজন চলছে। আমরা কিছুদিন আগে জুন মাসে আমরা আম সম্মেলন করেছি নওগাঁতে। সেই নওগাঁ জেলার সন্তান, সে এখনও একজন শিক্ষার্থী, পড়াশোনা করছে, কিন্তু এই আমের সিজনে ইতিমধ্যেই সে 17 লক্ষ টাকার আম বিক্রি করেছে। সো এটা খুবই ইন্সপায়ারিং আমার কাছে মনে হচ্ছে। এবং আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে এসেছেন আমাদের বোন খাদিজা খাতুন। উনি একজন গৃহিণী ছিলেন, কিছুই করতেন না, সেইখান থেকে মাত্র 35,000 টাকা দিয়ে উনি ওনার ব্যবসা শুরু করেছেন এবং এখন প্রতি মাসে তিনি 3 লক্ষ টাকা সেল করেন। কিভাবে এই ঘটনাগুলো ঘটলো, এটার পেছনের গল্পটা কি, কোথা থেকে কিভাবে ওনারা শুরু করলেন, কেন শুরু করলেন এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আসলে তাদের জীবনে কতটা পরিবর্তন এনে দিয়েছে, আমরা সেই কথা শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, খাদিজা আপা এবং একই সঙ্গে আরমান আলী। প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই খাদিজা আপা, যেহেতু আমরা সবসময় মেয়েদেরকে দিয়ে শুরু করি, একটু জোরে বলতে হবে। সেটা হচ্ছে, আপনি একজন গৃহিণী ছিলেন, আপনি বলছিলেন যে আপনি কিছুই করতেন না এবং এটা আপনার জীবনের একটা বড় সেটব্যাক ছিল, যে আপনি অনেকটা সময় মানে কিছু না করে কাটিয়েছেন, কিন্তু এখন আপনি মাশাআল্লাহ ভালো করছেন। কেন আপনার মধ্যে এরকম চিন্তা আসলো? ঘরে বসেছিলেন যে আমি কিছু করতে চাই, আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, সবাই যাতে আমাকে আমার নামে চেনে, যেটা আমি সবসময় বলি যে আপনার পরিচয় হচ্ছে আপনার কাজ। কেন, কখন, কিভাবে আপনার মনে হলো যে আমি নিজে কিছু করতে চাই?
প্রথমে স্যার আপনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের এরকম একটা উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আসলে আমি ঘরে বসেই থাকতাম, বাচ্চাদের দেখাশোনা করতাম, পড়াশোনা শেষ করছি, অনেক বছর হয়ে গেছে, ঘরেতেই থাকতাম, সারাক্ষণ ফোন দেখতাম, বাচ্চাদের পড়াশোনার পিছনে সময় দিতাম। হঠাৎই স্যার একদিন আপনার একটা সেশন আমার চোখে পড়ে, যেখানে আপনি বলেছেন যে নিজের একটা পরিচয় তুলে ধরা। সেখানে আসলে এই কথাটা মানে আমাকে খুব নাড়া দেয় যে সত্যি তো আমার তো নিজের কোনো পরিচয় নাই। পরিচয় দিলে বলতে হয় যে অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা, আমার তো কোনো পরিচয় নেই। এটা মানে আমার বারবার মনের মধ্যে এটা রিপিট হয় যে না, আমার তো কিছু করার দরকার। আমি এত বছর যাবো পড়াশোনা শেষ করে ঘরে বসে আছি, কিছু পড়াশোনা করেছেন আপনি? আমি হচ্ছে আমাদের ঘাটার জিবিজি কলেজে অনার্স মাস্টার্স শেষ। অনার্স মাস্টার্সও করেছেন? আলহামদুলিল্লাহ। শেষ করে ঘরেই বসে আছি অনেক দিন, কিন্তু কিছুই করার কথা, চাকরি করার ইচ্ছা হয় না কখনো? না না, চাকরি করার ইচ্ছা হয় না, বিজনেসের কথা আমার কিছুই মাথার মধ্যে কিছু আসে না। শুধুমাত্র আপনার কথাগুলো শুনে, আপনার অনুপ্রেরণা, উৎসাহে স্যার এখানে নিয়ে আসছি। না মানে আমার কথাগুলো আপনার প্রতিটা সেশন তারপর থেকে দেখা শুরু করি, ভিডিওগুলো দেখি, মানে প্রতিটা ভিডিও সেশন দেখে মনে করেন যে আমাদের শুধু ভালো লাগা কাজ করতেছি। মানে যেটা আমার মাথায় আগে আসে নাই, যেমন কিছু করা দরকার, নিজের একটা পরিচয় দরকার, এটা আসে নাই। ওইখান থেকে মূলত স্যার আপনার অনুপ্রেরণা, উৎসাহে আমি এই উদ্যোক্তা জীবন বেছে নিয়েছি। সো আপনি যখন শুরু করতে যান, পরিবার থেকে কোনো বাধা ছিল? পরিবার থেকে বাধা বলতে স্যার, আমরা, আমার ভাই নেই, আমরা 5 বোন। 5 বোন? হ্যাঁ। ওরা প্রথম দিকে আপনার স্বামী বিজনেস করে, সাপোর্ট করেছেন? হ্যাঁ। ভেরি গুড, অসাধারণ। আমার সবচেয়ে বেশি সাপোর্ট আমার মা করছে। মা করেছেন? হ্যাঁ, আমার আব্বা একজন বিজনেসম্যান ছিল, আমাদের এলাকায় মনে করেন খুব ভালো নাম করা বিজনেসম্যান ছিল, কিন্তু উনি হচ্ছে, তার ছেলে নাই, আমরা 5 বোন। আমাদের আসলে বাসা থেকে এরকম বের হওয়া বা কিছু করা, এদিকে পড়াশোনা করাইছি ঠিক আছে, কিন্তু কিছু করা এগুলো আগ্রহ কখনো দেখাই। সো আপনি যখন এখান থেকে 90 দিনের বিনামূল্যে প্রশিক্ষণটা নেন, তখন কি আপনার একটা কনফিডেন্স তৈরি হয় যে আমি পারবো? জি স্যার। তখন আপনার লাইভ শুগুলো সেশনগুলো পড়ে সবসময় মনে হয়েছে, আপনি যে বলছেন যে ও পারলে আপনি কেন পারবেন না, তখন এই কথাটা আমার খুব মনে হইতো যে সে যদি পারে আমি কেন পারবো না। আমার তখনই মনে হয়েছে না, আমি পারবো, কিছু করতে পারবো। যদিও সময় অনেক চলে গেছে, তারপরেও মনে হয়েছে না, যে কোনো, আপনি বলছেন যে কোনো বয়সে উদ্যোক্তা হয়, যে কোনো বয়সে উদ্যোক্তা হয়, হ্যাঁ, এগুলো আর কি। আপনার প্রতিটা কথা আমার মানে মনের মধ্যে এমনভাবে ধারণ করছি, আর সেইভাবে নিজেকে মানে গড়ে তোলার চেষ্টা করছি, ওইভাবে সব কিছু করার তৈরি করছি যে না, স্যার প্রতিটা সেশন কি বলে, কি বোঝাতে চাইছে, সেভাবে নিজেকে তুলতে হবে, গড়ে তুলতে হবে। আপনি বলছিলেন যে আপনি 35,000 টাকা দিয়ে শুরু করেছেন। কি দিয়ে আপনি শুরু করেন? কি কি প্রোডাক্ট দিয়ে শুরু করেন? আমি প্রথম মেয়েদের 3 পিস নিয়ে শুরু করি। ওকে স্যার। আপনি নিজে ডিজাইন করেন? না, আমি নিজে ডিজাইন করি, সোর্সিং করেন। জি। ওকে, আচ্ছা, 3 পিস। তারপর আর কি কি যোগ করেন? আপনি বিছানা চাদর, তারপরে হচ্ছে আপনার বাটিক পণ্য। বাটিক পণ্য, হ্যাঁ। আপনার এটা কি যেটা পরে? এটা আমার টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি, হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এটাও কি আপনি সেল করেন? হ্যাঁ, এটা আমি সেল করি আমার দোকানে। সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আর কি কি করেন? আর হচ্ছে আমি একটা প্রথমে রেস্টুরেন্ট করি, আমরা নিজের বাসাতেই রেস্টুরেন্ট করি, ওখানে সব ধরনের খাবার পাওয়া যায়, খাবার আইটেম। সো আপনার রেস্টুরেন্টও আছে? জি স্যার। সো আপনি 3 পিস, টাঙ্গাইলের শাড়ি, বিছানার চাদর এবং রেস্টুরেন্ট, জি স্যার, এটাও আপনি করেছেন? জি স্যার। ভেরি গুড। সো এখন আপনার মাসে 3 লক্ষ টাকা সেল? জি স্যার। আপনি বলছিলেন আপনার সেলের প্রায় 40% আমাদের এই ফাউন্ডেশন থেকে হয়। জি স্যার। এই পরিচিতিটা কিভাবে তৈরি করেছেন আপনি? এটা স্যার আমার হচ্ছে ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে। আমাকে টাঙ্গাইলের ইস্টেক ভাই, তারপর গোপালপুর রঞ্জু ভাই, লাকি আপা, রুকসানা খানাপু, এরা আমাকে অনেক হেল্প করছে। এদের মাধ্যমে আমি সবার মাধ্যমে পরিচিতটা লাভ করছি। তা এখন কি মনে হয় আপনার সারা বাংলাদেশে 64 জেলাতে আপনার একটা পরিচিতি তৈরি হয়েছে? জি স্যার, এখন এটা আমার মনে হয়, এবং আমি পারবো, এটা আমি সামনে এগিয়ে যেতে পারবো, এটা আমার নিজের মধ্যে একটা বিশ্বাস চলে আসছে। কিন্তু আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে মানে এই ফাউন্ডেশনে বা আমাদের এখানে সেল করতে গিয়ে, কাজ করতে গিয়ে নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কখনো? না না, তা করতে হয়, বরং উৎসাহ পেয়েছেন। আমাদের ছেলেরা অবশ্য আমাদের বোনদেরকে খুবই সাপোর্ট করে, আমি এটা শুনেছি সব সময়। আমি আবারও আসবো আপনার গল্পে, আপনার আগামী দিনের পরিকল্পনা, আপনার জীবনের কোনো দুঃখ, কষ্ট বা ভুলের কোনো কথা যদি থাকে সেটাতে আসবো। তার আগে আরমান আলী, আপনি একজন স্টুডেন্ট এখনও, এবং আমি শুনেছি খুব ছোটোবেলা থেকে আপনি
একটা দোকানে কাজ করতেন এবং সেখানে প্রায় 12 বছর কাজ করেছেন সেই দোকানে। কোনো এক সময় আপনার দোকানের মালিক আপনাকে 4 দিনের মাসের শেষের 26 তারিখ আপনাকে বলে যে আমি দোকান চালাতে পারছি না, তুমি চাকরি ছেড়ে দাও, তাই না? তো কেন, মানে তারপরে কখন আপনার মনে হলো যে, বা কেন আপনি এত ছোট বয়সে দোকানে কাজ করতে গেলেন? কখন আপনার মনে হলো যে আমার নিজের একজন উদ্যোক্তা হওয়া দরকার বা ব্যবসায়ী হওয়া দরকার? এটা কখন মনে হলো? জি স্যার, আমি খেরুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনার ক্লাস 5 পাস করছি। তারপরে আমাদের 2টা ভালো স্কুল আছে, হাই স্কুল, একটা আল হেলাল, একটা পাইলট। তো আমি পাইলটে ভর্তি করাই দিয়েছি আমার বাবা। নওগাঁ সাপাহারে স্যার। সাপাহার, ওকে। জি, ওখানে ভর্তি করাই দিয়েছে। তো আমি ক্লাস 6-এ স্যার ফেল করি। করার পরে তারপরে আমাকে আমি ভাবলাম যে এই স্কুলে আমি মানে স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম না স্যার। তারপরে ইসলামপুর দাখিল মাদ্রাসায় আমাকে ভর্তি করে দেওয়া হয় ক্লাস 7-এ, মানে ফেল করার পরেও যে একটা ক্লাস উত্তীর্ণ করে 7-এ ভর্তি করে দেওয়া হয়। তারপরে স্যার আমি এলোমেলো বা একটু যে কোনো কারণবশত, আর আমার বাবার ইচ্ছা ছিল যে, আর আর্থিকভাবেও আমরা অসচ্ছল ছিলাম, দেখে যে একটা দোকানে থেকে হয়তো একটা অনেক দিন থাকার পরে একটা ওইরকম একটা দোকান দেওয়া বা একটা বিজনেস বা একটু দাঁড় করানোর চেষ্টা করা। তো তখন আমাকে ওখানে রাখা হয় বা আমি লেখাপড়া নিরুৎসাহিত হয়ে ওখানে গিয়ে থাকি এবং প্রায় 13 বছর বয়সে আমি ওই দোকানে থাকি। তো ওখান থেকে আমি ওনাদের বাসাতেই থাকতাম। আমাকে একদম ছেলের মতো দেখতো। আমার মালিককে আমার মামা বলতাম এবং মামি আমাকে একদম, ওনার 2টা ছেলে আছে, আমার সহ 3টাই ছেলে ওনার, এরকম ভাবে দেখতো একদম। প্রায় 10 বছর ওনার বাসায় থাকি আমি। 13 বছর বয়সে ওনাদের দোকানে গেছি এবং 12 বছর থাকার পরে আস্তে আস্তে যখন আমার মানে একটু একটু করে বেতন বাড়ায়, প্রথমে আমি স্যার 1200 টাকা বেতনে ওই দোকানে গেছিলাম। তো শেষ পর্যন্ত আমার বেতন 12,000 টাকা হয়েছিল। 12,000 টাকা মাস দিত, দুপুরে খাওয়া দিত, প্রতিদিন 70 টাকা করে দিত। তো এবং আপনার লেখাপড়াও চলছিল। ও এখানে আরেকটা প্রশ্ন আছে স্যার, ওখানে আমি থাকাকালীন অবস্থায় আমার দোকানের পার্শ্ববর্তী আরেক কর্মচারীর সাথে আমি আমার মালিকের বাসায় যাচ্ছিলাম যে গ্যাসের স্টোভ ঠিক করার জন্য, গ্যাসের চুলা ঠিক করার জন্য। যেতে যেতে ও বলতেছে, আরমান আমি তো ভর্তি হচ্ছি, তুমি ভর্তি হবে নাকি? তখন আমি বললাম, তাহলে মাহমুদুল ভাই আমিও ভর্তি হব, চলে। আমি তখন মালিককে বললাম যে মামা আমাকে এরকম সুযোগ দিতে হবে, আমি পড়ালেখা করতে চাই। তখন সে বললো, তুমি যদি করতে পারো তাহলে করো, আমি সুযোগ দিব, তুমি তোমার মতো করে যদি পড়তে পারো, পরীক্ষা দিবা, ওই সুযোগগুলো আমি দিব। তো আমি গিয়ে স্যার ভর্তি হই এবং রাত্রেবেলা আমি যেতাম স্কুলে এবং কারিগরি শাখায় ভর্তি হয়েছিলাম স্যার ক্লাস 9-এ। তো রাত্রেবেলা যেতাম, আমাদের স্যার ছিল, স্যার শিখাই দেন এটা একটু ওইটা একটু, খুবই কষ্ট করে এইভাবে শিখতাম। শিখে শিখে আবার ওর ছেলে, আমার মালিকের মামার ছেলে শান্তু ছিল, ওকে আবার বাসায় পড়াতে আসতো একটা স্যার। তো ফজরের নামাজ পড়ে আসতো ভোরবেলা। তো দেখেন যে ও একটু উঠতে দেরি করলো, আমি আগে উঠতাম, উঠে স্যারকে, স্যার এটা একটু আমাকে এই অঙ্কটা একটু দেখায় দেন, ওইটা একটু দেখায় দেন, এরকম করে করে স্যার আমি এসএসসি পাস করি ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে স্যার আমি ভর্তি হই সাপার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে, সেখান থেকে ইন্টার পাস করি। আর এদিকে আমি দোকান চলমান অবস্থায় আমি স্যার আমার আম্মু মারা যায়। যাওয়ার পরে আমি একদমই মানসিকভাবে মানে অনেকটাই ভেঙে পড়ি, অনেক ব্যয়বহুল খরচা হয়, সব কিছু মিলাই স্যার একটা খারাপ অবস্থানে চলে যায় আরও বেশি। তারপরে আমাকে কিছুদিন পরে আম্মু মারা গেছে। এখন আমরা 2 ভাই, আমার তো বাসায় তেমন কেউ নেই। শেষে আমার আব্বু আবার আমার নিজের খালাতো বোনকে আমাকে দিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসছে এরকম। তো আসার পরে আমি স্যার চলতেছি এভাবেই, চলতেই আমাকে মানে দোকানের ব্যবসাটা খারাপ যাচ্ছিল, যে দিন শেষে সেল খারাপ হচ্ছিল সব কিছু মিলে। তো উনি আমাকে অফার করলো যে তুমি একটু বেতন কমায় নাও, এরকম করে আমারও চলতে সমস্যা হতো, তোমারও এরকম। তো আমি ছিলামই। তারপরে উনি লাস্ট বললো যে আজকে মাসের 26 তারিখ, তোমার আর এই 4 দিন সময় আছে, তুমি দেখো যদি থাকতে চাও তো থাকো, আর না হলে এই 4 দিনই তোমার সময়। তো আমি কথাটাতে খুব কষ্ট পাই স্যার, যে আমি 12 বছর থাকলাম, আমাকে 1 মাস সময় দিতে পারতেন, এরকম একটা মনে হলো। তো আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি আর থাকবো না এখানে।
তো আমি ওখান থেকে বের হয়ে গেলাম। এদিকে আমার ওয়াইফ আছে, আমার বাসার অবস্থা খুব খারাপ, আমার পড়াশোনাও চলতেছে স্যার। হ্যাঁ, আমার ছোট ভাই এসএসসি পরীক্ষা দিবে, ওরও একটা বিষয়। তো বের হওয়ার পরে স্যার আমি করলাম, পরবর্তীতে একটা ওয়েবসাইট ডেভেলপের কাজ একটা উদ্যোক্তা করে বলতেছে যে মানে বলতে আমার ফুফাতো ভাই ওখানে করতো, আমাকে দেখতে আসছে। আমি আর কাজ পাচ্ছিলাম না স্যার, আমি অনেক দোকানে গিয়ে বলে বেড়াচ্ছি যে আমাকে একটু কাজ দেন, আমাকে একটু কাজ দেন। আমি ভাবছিলাম যে আমাকে একটু ভালো বেতনে, কিন্তু আমি দেখলাম যে আমার মার্কেটে আমাকে ওরকমভাবে যে ওখানে যেভাবে থাকতাম বা একটা আমি মনে করতাম যে আমার মূল্য অনেক, কিন্তু স্যার ওই মার্কেটে আমার তেমন মূল্য তখন আমি আর পেলাম না। তখন আমি বাসায় আছি, আমার বন্ধু ইমাম ছিল, তো আমাকে বলতেছে যে বন্ধু দেখ তুই তো ওখান থেকে তো এরকম হয়েছে, তো এমন একটা দিন আসবে তার ওখান থেকে বেরো আসে, তুই তার কাছে উপহার নিয়ে যাবি, এমন একটা দিন আসবে তোর জন্য। তখন আমি বাসায় আসি, বলতে ও বন্ধুই বললো যে এতদিন কাজ করলি। আর আমার একটা নিয়ম ছিল স্যার, আমি দোকানে থাকতাম প্রায় 2-3 বছর, আমি ঈদের পর দিন ছাড়া কোনো ছুটি কাটাতাম না, কাজের মধ্যে ছিলাম। শেষে আমি 1 মাস বাসায় ছিলাম, থাকার পরে আমি যে ভিডিও করবো এরকম আমাদের কৃষি উদ্যোক্তা সোহেল রানা ভাই আছে, ওনার বরেন্দ্র এগ্রো ফার্ম আছে, ওখানে গেছিলাম যে আমি ভিডিওর জড়তা কাটানো বা এই জাতীয় এগুলো একটু করবো। তো আমাকে অনেকগুলো মৌমাছি কামড় দেয় স্যার, প্রায় 100+ দিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়। তো আমার ফুফাতো ভাই দেখতে আসে, ও বলে যে ভাই আমি তো এক জায়গায় কাজ করতেছি, তাহলে তুমি করবে নাকি, চলো। ওখানে গিয়ে স্যার আমাকে প্রথমে 4000 টাকা মাস দেওয়ার একটা করা হয়। তো ওখানে আমি একটা সুবিধা পাচ্ছিলাম স্যার, যে সকাল সন্ধ্যা আমি একটা সময় পাবো, 9টা থেকে 4টা পর্যন্ত। এই সময়গুলোতে আমি জড়তা কাটানোর ভিডিও করে আমি একটা আর ফাউন্ডেশনে এর মধ্যেই স্যার আমি যুক্ত হয়ে গেছি, যে আমাকে কিছু একটা করতে হবে। ওই দোকান ছাড়ার পরে আমি যুক্ত হয়ে গেছি। তো আমি সকাল সন্ধ্যা জড়তা কাটানোর ভিডিও করবো। এবং আমার এখানে স্যার আমি বলবো, এখানে আমার একটা ইউনিকনেস ছিল, আমি আমার আম বাগানে যে মুকুলের সাথে বা আমের সাথে জড়তা কাটানোর ভিডিওগুলো দিতাম, একটু সামনে পেছনে এইভাবে নিয়ে। তো এখান থেকে স্যার ফাউন্ডেশনের অনেকেই আমাকে চিনছে। ফাউন্ডেশনে যুক্ত হয়েছে আমি ওই যে ইকবাল হোসেন ভাইয়ের নামে, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি আমাকে যুক্ত করে নিয়েছিল। তো সবকিছু মিলে স্যার আপনি আম দিয়ে শুরু করেন, যেটা বোঝা গেল। আমাকে একটু ট্রিক্সটা বলেন, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে আপনি একজন নতুন সদস্য এই ফাউন্ডেশনে। আপনি বলছেন 17 লক্ষ টাকার আম বিক্রি করেছেন 1.5 মাসে, এবং পুরো বিক্রিটাই করেছেন আমাদের মেম্বারদের কাছে, আমাদের ফাউন্ডেশনের মেম্বারদের কাছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা স্যার আমি প্রথমে শুরু করি কাটিমো নাম দিয়ে। সেই সময় ওখানকার চাকরিও আমার চলে গেল তখন আমি রমজান মাস, আমার কোনো কাজ নাই, তখন আমি মানে কি করব করে খুঁজে পাচ্ছি না। তখন কাটিমো নাম স্যার আমাকে মিল্লাত ভাই এক প্রবাসী, আমার কাছে স্যার 3000 টাকা ছিল, আর উনি আমাকে 8500 টাকা অগ্রিম আমাকে দিয়ে দেয় যে আপনি আম কিনে আমার জন্য পাঠান। ওই 3000 টাকা আপনার মূলধন? আমার 3000 টাকায় স্যার প্রথম মূলধন। তো উনি 8000 টাকা 8500 টাকা পাঠায়, এটা মিলাই আমি আম কিনে ওনার কাছে আরো কারো কাছে মানে একটু একটু করে পাঠায়। এই রমজান মাসটা আমার এইভাবেই দেখেন যে কিছু টাকা আর্ন হয়। তারপর আমি টার্গেট নেই স্যার যে সিজনের বিজনেসটা করব। তখন আমি ভালো মতো করে প্রচারণা শুরু করলাম স্যার। আর আপনি কি বলছেন যে আপনি আম বাগানে বসে বসে যে ভিডিওগুলো করেছেন সেইটা অনেক বেশি আকর্ষণ করেছে আমাদের ফাউন্ডেশনের মেম্বারদেরকে? জি স্যার, জড়তা কাটানোর যে ভিডিওগুলো সেগুলো আমি আম বাগান জি স্যার, আমি সব আমার কাজই তো স্যার আম বাগানে স্যার। মানে পড়ালেখাও করেছেন, আবার আপনি ভিডিওগুলো করেছেন আম বাগানে বসে। জি, আমাদের তো 30টা ভিডিও করার একটা সেশন আছে, সো এই 30টা ভিডিও করার সেশনটা আপনি আম বাগানে বসেই করেছেন, এবং মানুষ আপনাকে ডেফিনেটলি ভিডিও করার কারণে বেশি চিনেছে, এবং আমাদের মেম্বাররাই আপনার কাছে অর্ডার করেছে। জি স্যার। তো তখন এমন একটা সময় আসলো স্যার যে আমার ফর্ম ফিল আপ করতে হবে, একই সাথে আমার ছোট ভাইয়েরও ফর্ম ফিল আপ করতে হবে। আবার আমার আম্মু এদিকে মারা যাওয়ার কারণে আমার আর্থিক দিক দিয়ে একদম অনেক মানে খারাপ যাচ্ছিল শেষমেশ। আবার এদিকে আমার ওয়াইফ প্রেগনেন্ট, এদিকেও একটা খরচা। আমি মাসে 4000 টাকা আমাকে শেষ সময় দিত, তারপরও শেষ মাসে আমাকে টাকা দিছিল না, ওই যে পরে যেখানে কাজ করতাম। তো ওখান থেকে আমার ছোট ভাইয়ের ফর্ম ফিল আপটা কোনো রকমে করাইছিলাম এসএসসি পরীক্ষার, আর আমার ওয়াইফকে দেখভাল করতে স্যার সবকিছু মিলে আমার অবস্থা একদম। আপনার ফর্ম ফিল আপের টাকা ছিল না? আমার ফর্ম ফিল আপের টাকা ছিল না স্যার। তো সেজন্য আমি সে ফর্ম ফিল আপ করিনি। তবে ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি যে আমি সামনে করে আবার পরীক্ষা দিব। এখন কি সারা বাংলাদেশের 64 জেলার আমাদের নেটওয়ার্কে যারা আছে
সবাই মোটামুটি আপনাকে চেনে? ইনশাআল্লাহ স্যার অনেকেই চেনে। কতগুলো কাস্টমারকে আপনি অর্ডার সার্ভ করেছেন এই পর্যন্ত? এ পর্যন্ত 300 300? জি। সারা বাংলাদেশ বিভিন্ন জেলাতে পাঠিয়েছেন? জি স্যার। এখানে স্যার আপনার কি মনে হয় এই নেটওয়ার্কটা না পেলে এটা সম্ভব হতো? জি না স্যার, এটা কখনো সম্ভব হতো না। এই নেটওয়ার্কটার কারণেই হয়েছে স্যার। আমি এটার একটা বেনিফিট স্যার খুব ভালো রকম ভাবে পাইছি এবং আমি ঘুরে দাঁড়াতে পারছি স্যার। এখন কেমন কনফিডেন্স পাচ্ছেন? এরকম 17 লক্ষ টাকা সেল করার পরে এখন কেমন কনফিডেন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক পাচ্ছি। এখন কি নিয়ে কাজ করা? আম তো শেষ হয়ে যাবে, তারপরে কি নিয়ে কাজ করার ইচ্ছা? আম শেষ হয়ে যাবে স্যার, সামনে আমাদের অফ সিজনাল যে আমগুলো আছে কাটিমোনাম, আচ্ছা আচ্ছা, কাটিমোনাম সেল করব এবং আম দিয়ে তৈরি স্যার আমরা আরো বিভিন্ন রকম আমসত্ত্ব এই জাতীয় জিনিসগুলো, এবং আমরা যদি একটা স্যার একটা আম করার জন্য, সংরক্ষণ করার জন্য কোনো একটা ব্যবস্থা পেতাম আমাদের সাপাহারে, তাহলে কিন্তু স্যার এটা আমাদের জন্য অনেক বেনিফিটেড হতো। এবং আমি আপনি কোল্ড স্টোরেজের কথা বলতেছি এবং স্যার আমি সামনে স্যার মানে যে পণ্যটা নিয়ে কাজ করবো স্যার, সেটা একদম শুরু থেকে যেমন আম করছি সেরকম আমি চাচ্ছি স্যার আরও কিছু নিয়ে কাজ করা, যেটা একদম শুরু থেকে গোড়া থেকে শুরু, মানে নিজে দেখভাল করে যদি করতে পারি তাহলে করবো। তো আমি উদ্যোগ নিচ্ছি স্যার যে সামনে নওগাঁ জেলার আমাদের বিখ্যাত পণ্য প্যারা সন্দেশ, সেটা নিয়ে কাজ করবো স্যার। ভেরি গুড। এবং আপনার তো এখন একটা মূলধন দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনার নিশ্চয়ই আগামীতে ব্যবসা করতে আর সমস্যা হওয়ার কথা না। জি স্যার। ভেরি গুড। আমরা শুনবো আপনার স্বপ্নের কথা, আগামী 5 বছর 10 বছরে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চান সেটা আপনি চিন্তা করেন। তার আগে আপার কাছে আসতে চাই। আপা, কোনো কষ্টের কথা মনে হয় যে এখন মনে হলে খুব খারাপ লাগে যে এখন তো আপনি আর্ন করেন, আপনার নিজের একটা পরিচয় তৈরি হয়ে গেছে যেটা আপনি চাচ্ছিলেন, সো এরকম কোনো পেছনের কষ্টের কথা মনে হয়? পেছনের কষ্ট আমার বাবার মৃত্যুটা, হঠাৎ স্ট্রোক করে মারা যায়নি। উনি বিজনেসম্যান ছিল, কিন্তু ওনার কোনো ছেলে নাই, আমরা 5 বোন। তো ওনার মেয়ে হয়ে আমিও যে বিজনেস করতেছি, সামনে মানে এগিয়ে যাচ্ছি, এটা আমার বাবা দেখছে না, দেখতে পাচ্ছে না। এটা মনে হয় খুব কষ্ট লাগছে, অনেক কষ্টের। কারণ যেহেতু ছেলে নাই, আমি মেয়ে হয়ে এগুলো করতেছি এবং আমার বাসাতেই করতেছি। আপনার মতো এরকম যারা মাসে 3 লাখ টাকা সেল করতে চায় ঘরে বসে, জি স্যার, আমাদের ফাউন্ডেশনে এরকম লাখ লাখ নারীরা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য হবে? তাদের উদ্দেশ্যে স্যার আমি বলতে চাই যে একটা নারী হয়ে চেষ্টা করলে স্যার আসলে পারা যায়, এবং আমার চেষ্টাটা সম্পূর্ণই স্যার আপনার উপরে। আপনার সেশনগুলো আমাকে এত মানে অনুপ্রাণিত করছে, উৎসাহ দিচ্ছে, মানে কি বলবো স্যার, মানে প্রতিটা কথায় আমার মনে হচ্ছে এমনভাবে গেছে আসলে যে না, ও পারলে আমি পারবো। তারপর স্যার বলছে যেভাবে ভালো মানুষের গড়ে তোলা, সৎ থাকা, পজিটিভ চিন্তা করা, মানুষের পাশে দাঁড়ানো, কথা দিয়ে কথা রাখা। এবং আমি যে এখন বিজনেস করি, আমার মোটামুটি আমার এলাকার আশেপাশে সবাই জানে যে আমি একটা এরকম নারী যে কথা দিয়ে সেটা আমি যে কোনো মূল্যে রাখি। আর নারীদের জন্য হচ্ছে আমার এখানে দেখা যায় যে একটা কাপড় নিতে এসে 2টা 3টা 4টা পছন্দ হয়ে গেল, অনেকের কাছে 5টা 6টা পছন্দ হয়ে যায়, কিন্তু টাকা নিয়ে আসছে 2টা আপনার। আমি সবসময় যেটা বলি যে যেই ব্যবসা আপনি করেন, কোয়ালিটিটা এক নম্বরে রাখবেন, যাতে প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না হয়, প্রাইসটা যেন কম্পিটিটিভ হয়, এবং আফটার সেল সার্ভিস কাস্টমারকে, আপনি যেটা বললেন 2টা 3টা কেন নয়, রিপিট কাস্টমার। জি স্যার, আমার রিপিট কাস্টমারই বেশি। ভেরি গুড। কোথায় দেখতে চায় খাদিজা নিজেকে আগামী 10 বছর পর? আমি স্যার নারীদের নিয়ে কাজ করতে চাই, কারণ এখন স্যার অনেক মেয়েরাই আমার কাছে আসে যে কীভাবে আমি এত তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট, একটা শোরুম কীভাবে তৈরি করলাম, এটা শোনার জন্য আসে। অনেকেই অনেক কিছু করতে চায়, আমার কাছে পরামর্শের জন্য আসে। আমি স্যার সবসময় আপনার কথাই বলি যে স্যার সেশনগুলো যদি তোমরা পড়ো বা ভিডিওগুলো দেখো, তাহলে আর আমার কাছে আসা লাগবে না। আর এখানে অনলাইন কোর্সটা যদি করো, তাহলে দেখবে তোমরা নিজেরা পারো, কারণ স্যার এখানে সব কিছু শিখাইছে, কীভাবে মিলিয়ে হয়ে যায়, সৎভাবে ব্যবসা করা যায়, নেটওয়ার্ক তৈরি করা যায়, পজিটিভ চিন্তাভাবনা, সাহস করা, শুরু করা, লেগে থাকা, সব স্যার শিখাইছে। এগুলো যদি দেখো তাহলে আর আলাদা কিছু আমার কাছে শোনা লাগবে না। সব স্যার আমি আপনার কথাই বলি। আর আমার উদ্যোক্তার জীবনই শুরু স্যার আপনার কথাতেই, মানে আপনার এই কথাটা আমার খুব ভালো লাগছে যে আসলে নিজের একটা পরিচয়। আসলে আমার কোনো পরিচয় নাই, বুক খুলে কোনো পরিচয় দিতে পারি না, কিন্তু এটা মানে এখন কোথাও যাই
মানে সবাই একটা অন্যরকম চোখে দেখে একটা মেয়ে হয়ে। আর আমাদের এলাকায় স্যার এখন উদ্যোক্তা হিসেবে মানে এত প্রচলন হয় নাই যে নারী মানে এত বেশি প্রচলন না। তো আমি এত তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট একটা কাপড় শোরুম করছি, সবাই স্যার আমাকে অনেক ভেরি গুড, অনেক ধন্যবাদ। আপনার আগামী দিনে আপনি আরও এগিয়ে যান, আগামীকাল থেকে আপনার সেল আরও অনেক বেড়ে যাক সেই দোয়া করি। এবং আরমান আপনার স্বপ্ন শুনতে চাই। আরমান এখনও তো স্টুডেন্ট, যদিও আরমান বিয়ে করে ফেলেছে আমি শুনলাম, স্বাভাবিক, ঠিকই আছে, পড়াশোনায় অনেক ব্রেক হয়েছে, বাট গ্র্যাজুয়েশনটা এখনও কমপ্লিট হয় নাই সম্ভবত, তাই না? পড়াশোনা করছেন, ফর্ম ফিল আপটা করে ফেলেন, করে ফেলে রাত্রেবেলা পড়াশোনা করে, কারণ পড়াশোনা লাগবে, আপনি যেটাই করতে চান পড়াশোনাটা লাগবে। কোথায় দেখতে চায় আরমান নিজেকে আগামী 10 বছর পর? আমি সামনে আম এক্সপোর্ট করে সারা পৃথিবীতে, এক্সপোর্ট, ওকে, জি, আমার সাপাহারের যে বিখ্যাত আম আম্রপালি, এই আম বা আরো বিভিন্ন আম আমি সারা দেশে সারা বিশ্বে ছড়াই দিতে চাইছি। ভেরি গুড, ভেরি গুড। আপনার স্বপ্ন পূরণ হোক। আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এত দূর থেকে, নওগাঁ থেকে এবং টাঙ্গাইল থেকে আসার জন্যে। এবং আমি আশা করি, দোয়া করি, আজকের পরে আপনাদের যে পরিচিতি সারা বাংলাদেশে লাখ লাখ মানুষ এই ভিডিও দেখবে, পরিচিতি তৈরি হলো, এর মাধ্যমে আপনাদের বিক্রি এবং আপনাদের পরিচিতি, আপনাদের প্রতি মানুষের বিশ্বাস আগামী দিনে আরও বেড়ে যাবে। অনেক ভালো থাকবেন। শুনলেন দুজনের গল্প, আমি তো ভীষণ ইন্সপায়ার্ড। কারণ হচ্ছে যে এই মানুষগুলো আসলে, আপা যেমনটা বলছিলেন, কিছুই করতেন না, ঘরে বসেছিলেন। কোনো এক সময় ওনার মধ্যে একটা ভাবনা, তাড়না তৈরি হয় আমার ভিডিওগুলো দেখে, যে আমার নিজের একটা পরিচয় দরকার। এবং আরমানের কথাও শুনছিলেন, নানান হতাশার মধ্যে জীবন কেটেছে, চাকরি করতেন কিন্তু পড়াশোনা করছেন, ফর্ম ফিল আপের টাকা নেই, কিন্তু সেই মানুষটা আজকে ঘুরে দাঁড়িয়েছেন এবং ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছেন। আমি মনে করি তারা এখনও সফল হয়েছেন, আমি এটা বলতে রাজি নই, কিন্তু তারা সফলতার পথে হাঁটছেন। আমার এখন আপনাদের কাছে প্রশ্ন, নিজেকে এই প্রশ্নটা আপনি করেন, তারা যদি পারে আপনি কেন পারবেন না? এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।